যুক্তরাজ্যে আবারও সন্ত্রাসী হামলা। লন্ডন ব্রিজ ও পাশের বাজারে গাড়ি চাপা ও ছুরিকাঘাতে ৬ জন নিহত, আহত অর্ধশত। পুলিশের গুলিতে ৩ হামলাকারী নিহত, আইএসের দায় স্বীকার। নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার। ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাঙালিরা আতঙ্কিত। সপ্তাহখানেক আগে ম্যানচেস্টারে অ্যাটাক হলো, এখন আবার এখানে। ইজ রিয়েলি কনসার্ন ফর আস। লন্ডন ব্রিজ থেকে খুব আমার কাজ খুব কাছে, এখন ওই এলাকা যাওয়া যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না। বর্তমানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের লন্ডনে, যে একটি মারাত্মক আতঙ্কের মধ্যে আমরা আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙামাটির লংগদুতে আদিবাসীদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আরো ৩ জন গ্রেফতার। হামলার প্রতিবাদে রাজধানীতে নাগরিক সমাবেশ। বৈধ কাগজপত্র না থাকায় আপন জুয়েলার্সের 13.5 মণ স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর। উদ্বিগ্ন গ্রাহকদের শোরুমের সামনে ভিড়। গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদকে। বাড়ি ছাড়া রায়ের বিরুদ্ধে রিভিউ খারিজ, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প। এবং পুরনো ঢাকার ছোট আয়তনের প্লটগুলো সমন্বয়ের উদ্যোগ রাজুকের। নানা জটিলতায় বাস্তবায়ন নিয়ে আশঙ্কা। অংশীদারিত্বের সঙ্গে ভূমি সমস্যা সমাধানের তাগিদ নগরবিদদের। শুরুতেই লন্ডন হামলার খবর। যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ ও পাশের বাজারে হামলার দায় স্বীকার করেছে আইএস। শনিবার রাতে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে ও ছুরিকাঘাতে ৬ জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশত। এ ঘটনায় ৩ হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী থেরেসা মে। যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ দিকে একটি সাদা গাড়ি লন্ডন ব্রিজের পথচারীদের উপর উঠিয়ে দেওয়ার পর ধারালো ছুরি হাতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে টেমস নদীতে তল্লাশি চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। 2 জন ব্যক্তি আসার পর আমরা তাদের কিছু জিজ্ঞেস করতেই দরজা বন্ধ করে দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। এর বেশি কিছু আমরা জানি না। হামলাকারীরা পাশের একটি রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্টে প্রবেশ করে। এরপর দেখি আশপাশের লোকজন চারিদিকে ছোটাছুটি করছে। আমরা কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে পালিয়ে আসি। আমি যখন গাড়ি নিয়ে এখানে আসলাম তখন পুলিশ আমার গাড়ি থামিয়ে দিল। আমি ভেবেছিলাম হয়তো ট্রাফিক সিগন্যালের কারণে আমার গাড়ি আটকে দিয়েছে। পরে শুনলাম এখানে হামলা চালানো হয়েছে। এই ঘটনার পরপর বন্ধ করে দেওয়া হয়েছে রেলওয়ে স্টেশন, লন্ডন ব্রিজ সহ আশেপাশের সড়কগুলো। আহতদের নিরাপত্তায় হাসপাতালগুলোর বাইরের সড়কগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই রোডগুলো বন্ধ করে দিয়েছে, তো আমরা এখন যেতে পারছি না। আমি গাড়ি পার্কিং করে রেখেছি, পুলিশ বন্ধ করে দিয়েছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওয়্যার টু গো, সো দেখি কি করা যায়। হয়তোবা অন্য দিক দিয়ে যেতে হতে পারে। বাট 4-5 দিন আগে, মানে সপ্তাহখানেক আগে ম্যানচেস্টারে অ্যাটাক হলো, এখন আবার এখানে। ইজ রিয়েলি কনসার্ন ফর আস। লন্ডন ব্রিজ থেকে খুব আমার কাজ খুব কাছে, এখন ওই এলাকা যাওয়া যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না। আসলে এটা কনসার্ন আমাদের জন্য। একই সময়ে লন্ডন ব্রিজ ছাড়াও বক্স হল, বড় মার্কেট, বড় হাই স্ট্রিট ও সাউথ ওয়ার্ক ব্রিজ এলাকাতেও হামলা চালানো হয়। যদিও পুলিশ বলছে লন্ডন ব্রিজ এবং বড় মার্কেট ছাড়া অন্য ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার যোগসূত্র নেই। আমরা এখানকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। বিষয়টি খতিয়ে দেখতে এবং এর সঙ্গে জড়িতদের খোঁজে গোয়েন্দা বাহিনীর সঙ্গে পুলিশ যৌথভাবে কাজ করছে। এটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরবর্তী করণীয় ঠিক করতে ডাকা হয়েছে জরুরি বৈঠক।
এছাড়া হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। নির্বাচনের 5 দিন আগে লন্ডন ব্রিজে এই সন্ত্রাসী হামলার কারণে কিন্তু পুরো ব্রিটেনের যে নিরাপত্তা ব্যবস্থাকে ভাবি তুলেছে, পাশাপাশি এই আগামীতে যে নির্বাচন নিয়েছে, নির্বাচনের পরিস্থিতি কি হচ্ছে এবং কি দাঁড়াবে সেটি এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। লন্ডন ব্রিজ থেকে শোয়েব কবির, সময় সংবাদ। এদিকে ব্রিটেনে সাধারণ নির্বাচনের আগে 2 সপ্তাহের ব্যবধানে 2টি সন্ত্রাসী হামলার কারণে বেশ চাপে রয়েছেন রাজনীতিবিদরা। এরই মধ্যে নির্বাচন পিছিয়ে দেওয়ারও দাবি উঠেছে। শনিবার রাতে লন্ডনে হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ নাগরিকরা আগামী বৃহস্পতিবারের নির্বাচন পেছানোর দাবি জানান। গত 22শে মে ম্যানচেস্টারে হামলার পর নির্বাচনী প্রচারণা কয়েকদিন স্থগিত ছিল। শনিবারের হামলার কারণেও নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে লন্ডনে আবারও হামলার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং ইউরোপের বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার রাতে লন্ডনে হামলার পরপরই নিউ ইয়র্কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টাইমস স্কয়ার ও আশপাশ সহ বড় বিপণী বিতানগুলোতে নিরাপত্তা জোরদারের কথা জানায় নিউ ইয়র্ক পুলিশ। সন্ত্রাসী হামলা ঠেকাতে পুলিশের বিশেষ ইউনিট টহল জোরদার করেছে। ফ্রান্সের প্যারিস ও বেলজিয়ামের ব্রাসেলসেও সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়া জার্মানির বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে। লন্ডন ব্রিজ ও ম্যানচেস্টারে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় আতঙ্কিত ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাঙালিরা। ব্রিটেন সহ ইউরোপের ধর্মপ্রাণ মুসল্লিরা দীর্ঘ সময় রোজা রেখে গভীর রাতে নামাজ শেষ করে বাসায় ফেরেন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে। রমজান মাস উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। পবিত্র রমজান মাসে দীর্ঘ 18 ঘন্টা রোজা রাখছেন ব্রিটেন সহ ইউরোপের ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে নামাজ আদায় করতে মসজিদে যান সব বয়সীরা। তারা বিশ্বাস করে বাড়ি ফিরতে রাত গভীর হয়ে যায়। বর্তমানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের লন্ডনে, যে একটি মারাত্মক আতঙ্কের মধ্যে আমরা আছি। ফজরের নামাজে এবং তারাবির নামাজ আপনারা জানেন ইস্তাম্বুল মসজিদে প্রায় 5 মিনিটে শেষ হয়। তা আমরা সকলে একটু আতঙ্কের মধ্যে থাকেন এবং আমরা কয়েকজন মিলিত হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের হামলা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক শ্যাডো মিনিস্টার রোশনারা আলী। এদিকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। অনেক মসজিদে সিকিউরিটি কোনো ব্যবস্থা নাই, তো আমরা আশা করছি যে প্রত্যেক মসজিদে আমার মনে হয় স্পেশালি একটা টিম রাখার দরকার, যারা খেয়াল রাখবে আর কি কারা মসজিদে এসে আসতেছে এবং কি করতেছে। অ্যালার্ম করার জরুরি নাই, চিন্তা করার জরুরি নাই, একটু ভিজিলেন্স থাকার জরুরি, খেয়াল রাখার জরুরি। যখন বাইরে যাই না একটু চিন্তা করিয়া খেয়াল করিয়া কেয়ারফুলি চলার দরকার। পুরো রমজান মাস জুড়ে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ও বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানান মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা। হামলার বিষয় এড়াতে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। টাওয়ার হ্যামলেটসের মসজিদগুলো ছাড়াও জনগণের নিরাপত্তার স্বার্থে বিশেষ স্থানগুলোতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পাশাপাশি আমরা সবার সহায়তা কামনা করছি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের জানানোর জন্য। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ছোট বড় মিলিয়ে 45টি মসজিদ রয়েছে। রমজান মাসে যেখানে 45,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময় আরো থাকছে। জমে উঠতে শুরু করেছে ইটবাজার, ভিড় বাড়ছে বিপণী বিতানগুলোতে। ক্রেতার পছন্দের পোশাক তৈরিতে দর্জি বাড়িতে ব্যস্ততা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দরবনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখেই গ্রহণ করা হবে যে কোনো প্রকল্প। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আধুনিকায়নের নামে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার রোধে শিল্প মালিকদের পানি ও পরিবেশ দূষণ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলার।
পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পরিবেশ পদক, বৃক্ষরোপণের প্রধানমন্ত্রীর পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিকায়নের ফলে পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিতে হবে। নগরায়ন আমাদের প্রয়োজন আছে, কারণ গ্রাম বাংলার মানুষ যারা বাস করে তারাও নাগরিক সুবিধা পাক, নগরায়নের সব রকম সুযোগ সুবিধা তারা পাক, সেটাও যেমন আমরা চাই, আবার প্রাকৃতিক ভারসাম্যটাও যেন বজায় থাকে সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেই কারণেই আমাদের প্রতিটি ক্ষেত্রে পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আপনারা জানেন ইতিমধ্যে আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি। বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই সব প্রকল্প নেওয়া হচ্ছে। সুন্দরবন এটা আমাদের একটা ঐতিহ্য, শুধু তাই না, সুন্দরবনের কারণে কিন্তু বাংলাদেশ টিকে আছে। কিন্তু এই সুন্দরবন আরো যাতে বৃদ্ধি পায় তার জন্য আর্টিফিশিয়ালি ম্যানগ্রোভ করার উদ্যোগ ইতিমধ্যেই আমরা নিয়েছি এবং সমস্ত উপকূলীয় অঞ্চলগুলিতে এটা যেন আরো বিস্তৃত ঘটে সেই এর বিস্তার ঘটাবার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া আছে এবং আমরা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। যে কোনো প্রকল্প আমরা নেই না কেন, অন্তত আমাদের এই সুন্দরবন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েই কিন্তু আমরা আমাদের প্রকল্প গ্রহণ করি। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সংলগ্ন মাঠে বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির লংগদুতে হামলা ও আগুনে ঘরহারাদের অধিকাংশরই দিন কাটছে স্থানীয় মন্দিরে। তবে আদিবাসীদের ঘরে ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। এদিকে হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাঙামাটির লংগদু উপজেলা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার না হলে পাহাড়ে শান্তি ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়ন হত্যাকে কেন্দ্র করে গত 6 দিন ধরে এক অস্বাভাবিক এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে রাঙ্গামাটির লংগদু উপজেলার। দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে রক্ষার জন্য যেসব পাহাড়ি জঙ্গলে পালিয়ে গেছিল তারা যেমন ফিরে আসেনি তেমনি স্বাভাবিক হতে পারছে না বাঙালিরাও। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে দীপঙ্কর তালুকদার জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকবে। ভবিষ্যতে যেন এরকম করে নিয়ে কেউ যেন প্রাণ না হারান, তার জন্য প্রথম চেষ্টা হওয়া উচিত অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং অবৈধ অস্ত্রধারীদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। বাড়িঘর অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া, তারাও গর্হিত অপরাধ করেছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আমরা দাবি করছি। এদিকে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে রক্ষার জন্য যেসব পাহাড়ি জঙ্গলে পালিয়ে গেছিল তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। 2টি পয়েন্টে আজ থেকে তাদের খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এখানকার জোন কমান্ডার। একই সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য 30 মেট্রিক টন চাল ত্রাণ সহায়তা দিয়েছে। নিরাপত্তার যে পরিস্থিতিটা বর্তমানে সেটাকে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর যে সমস্ত লোকজন ভয়তে চলে গেছেন অন্যান্য কারণে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সমস্ত ব্যবস্থা, এটাও আমরা সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে করার চেষ্টা করছি। 15 বছর না হওয়া পর্যন্ত তাদের যাতে ওই যে তাদের রেশন বা ইয়াগুলো অব্যাহত থাকে সেই ব্যবস্থা যাতে হয়, এটা আমি করব। তবে এই দুর্বৃত্তদের কবল থেকে পালিয়ে যাওয়ারা এখন চরম মানবেতর জীবনযাপন করছে। তীব্র বৃষ্টির মধ্যে বিভিন্ন মন্দির ও জঙ্গলে আশ্রয় নিয়ে এখনো পালিয়ে রয়েছে তারা। নিরাপত্তা নিশ্চিত না হয় এখনো এলাকায় ফিরতে পারছে না। রাঙ্গামাটির লংগদু থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির লংগদুতে আছেন সহকর্মী কমল দে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, লংগদু দুর্গম এলাকায় সেখানে কিন্তু দুর্বৃত্তদের আগুন দেওয়ার পর 100-র বেশি পরিবার কিন্তু এখনো পালিয়ে বেড়াচ্ছে। তারা যেমন তাদের বসত বাড়িতে ফিরছে না, তেমনি কিন্তু বাঙালি যারা জনগোষ্ঠী রয়েছে তারাও রয়েছে আতঙ্কের মধ্যে, তারাও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছে না। আর একই সাথে যে পুলিশের যে গ্রেপ্তার অভিযান চলছে সেই গ্রেপ্তার অভিযানের ঠেকাতে কিন্তু বাঙালিরাও পালিয়ে বেড়াচ্ছে অনেকটা, তারা বাড়ি ছাড়া। এখন পর্যন্ত 100 জনের বেশি আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
মূলত গত জানান যে 1 জুন থেকে কিন্তু এই রাঙ্গামাটিতে এসে অস্থিরতা শুরু হয়। স্থানীয় যুবলীগ কর্মী এবং মোটরসাইকেল চালক যে নুরুল ইসলাম নয়ন, সে তাকে হত্যা করার পরে তার লাশ যখন পাওয়া যায়, এরপর বাঙালিরা মিছিল শুরু করে এবং গুজব ছড়িয়ে পড়ে যে বাঙালিদের ঘরে আগুন দেওয়া হয়েছে। সেই গুজবের প্রেক্ষিতে গিয়ে কিন্তু একটি মিছিল থেকে এসে এই বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং বসতবাড়ি প্রায় 100টির মতো বসতবাড়ি পুড়ে গেছে এবং যারা বাসিন্দা ছিল তারা এলাকায় তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত তারা কিন্তু আশপাশে যে জঙ্গল বা পাহাড়ি এলাকা রয়েছে সেখানে আশ্রয় নিয়ে আছে বলে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে। আজ সকালবেলা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা শীর্ষ কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা এখানে এসে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যারা এই ঘটনার জন্য দোষী ব্যক্তি তারা বিচারের আশ্বাস দিয়েছেন এবং শেষে তারা যে নিহত নয়নের বাড়িতে গেছেন এবং নয়নের বাড়িতে যাওয়ার পর তারা সেখানে গিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে নয়ন হত্যার বিচার হবে এবং একই সাথে তারা বলেছেন যারা এখান থেকে পালিয়ে গেছে তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তারা যেন এখানে এসে অবস্থান নেয় সে বিষয়টি নিশ্চিত করবে এবং তাদের নিরাপত্তা জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে যারা চলে গেছে তাদের আত্মীয়স্বজন আমরা কথা বলেছিলাম, আত্মীয়স্বজন বলছে পর্যাপ্ত নিরাপত্তা না দিলে তারা ফিরতে পারছে, তারা এখনো শঙ্কিত অবস্থায় রয়েছে এবং শঙ্কার মধ্যে রয়েছে তারা আবার হামলার শিকার হতে পারে এরকম তারা বলছেন এবং একই তারা দাবি করছেন তাদের যেসব বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে সব বাড়িঘর যেন আবার পুনর্বাসন করা হয় এবং মেরামত করে দেওয়া হয় এমন একটা দাবি তাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে দীপঙ্কর তালুকদার, জ্যোতিরিন্দ্র চাকমা সবাই একটি কথা বলেছেন, এই 1997 সালে 2 ডিসেম্বর শান্তি চুক্তির পর যে শান্তি চুক্তি সম্পন্ন হয় এবং এর ফলে যে পাহাড়ে শান্তি ফিরে এসেছে সে ধারাটি বজায় রাখার জন্য তারা উভয় পক্ষকে অর্থাৎ পাহাড়ি বাঙালি উভয় পক্ষকে সহনশীল থাকার জন্য কিন্তু তারা বলেছেন। তো এখন পর্যন্ত বলা যায় একটা অস্থিরতা, একটি উত্তেজনা এরকম পরিস্থিতির মধ্যে পুরো রংগদু এলাকায় বিরাজ করছে। পাহাড়িরা যেমন দুর্বৃত্তর কবল থেকে বাঁচার জন্য চলে গেছে, ঠিক তেমনি মামলা এবং গ্রেপ্তার এড়ানোর জন্য বাঙালিরা আত্মগোপনে রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটির লংগদু থেকে সর্বশেষ। দর্শক, রাঙ্গামাটির লংগদু থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এদিকে রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। সকালে রাজধানীতে নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় আদিবাসীদের মানবাধিকার নিশ্চিতের দাবি জানান বক্তারা। এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও বাড়িঘর নির্মাণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান নাগরিক প্রতিনিধিরা। 1 জুন লংগদু উপজেলার ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ কর্মীর লাশ পাওয়া যায়। পরের দিন শুক্রবার তার লাশ নিয়ে মিছিল করে লংগদু উপজেলা সদরের 4টি গ্রামে অন্তত 250 আদিবাসীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক প্রতিবাদ সমাবেশে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ছিলেন পার্বত্য 3 জেলার আদিবাসীরাও। এ ঘটনাকে পাহাড়িদের উপর বহুদিনের ধারাবাহিক নির্যাতন ও অত্যাচারের অংশ বলে মনে করেন বক্তারা। একটা খুনের প্রতিবাদ 250 বাড়িঘর পোড়ানোর মধ্য দিয়ে হয় না কখনো। আজকে যদি একজন আদিবাসী ভাই মারা যেত বা বোন, আমরা কি দেখি যে তারা যে বাঙালিদের গ্রাম পুড়িয়ে দিয়েছে? শুধুমাত্র একটি জাতি, একটি সংস্কৃতি, একটি চিন্তা ছাড়া আর কাউকে এখানে টিকতে দেওয়া হবে না। ইসলামের নামে ধর্ম ব্যবসায়ীদের হাতে আমরা রাষ্ট্রটাকে তুলে দেব? একজন যুবলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা, তার জীবনটা এত মূল্যবান হয়ে গেল যে শত শত জীবন সেখানে ধ্বংস করে দিতে হবে। স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিভিন্ন সময়ে পাহাড়ে সমতলে যেখানেই আদিবাসীদের উপরে হামলা হয় তার পেছনে একটা বড় কারণ থাকে, তাদেরকে ভূমি থেকে উচ্ছেদ। রাষ্ট্রীয় মদদে, প্রশাসনের সহযোগিতায়, পুলিশের উপস্থিতিতে মানুষের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়ে, বাড়িঘর ছাড়খাড় করিয়ে দিয়ে এটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আজকে সরকারি দলের ব্যানারে, সরকারি অনুষ্ঠানের ব্যানারে আজকে তারা এই সুযোগটা নিচ্ছে। এই সুযোগটা কারা দিচ্ছে? এটা আজকে বের করে এখানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হওয়া উচিত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। লংগদুর ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাটি ষড়যন্ত্রের অংশ কিনা তা পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি। অজ্ঞাতনামা 300 জনের নামে মামলা হয়েছে এবং
এদেরকে ধরার প্রক্রিয়া আমাদের চলছে, যাতে করে এই ধরনের দুঃসাহস আর কেউ না দেখাতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে ঘটনাটি, পূর্ণাঙ্গ তদন্তের পরেই আমরা বলতে পারবো যে কারা এর সঙ্গে সম্পৃক্ত। হলি আর্টিজান একদম যেটা আমরা সঠিকভাবে পেয়েছি তথ্য প্রমাণের মাধ্যমে, সেটাই করার জন্য আমরা একটু সময় নিয়েছি এবং আমরা এটা অলমোস্ট রেডি। আমরা যে কোনো দিন এটা আমরা চার্জশিট হয়তো দিয়ে দিবে আমাদের নিরাপত্তা বাহিনী। রাজধানীর গুলশানের বাড়ি ছাড়তে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে। বাড়ি ছাড়ার রায়ের বিরুদ্ধে তার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে 1 বিঘা 13 কাঠা জমির ওপর গড়ে তোলা বাড়িটি ছাড়তেই হচ্ছে তাকে। একই সঙ্গে বাড়ি সংক্রান্ত দুদকের মামলাটিও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এ রায় দেন। এর আগে গত বছরের 2রা আগস্ট ব্যারিস্টার মওদুদকে বাড়ি ছাড়ার রায় দিয়েছিলেন আপিল বিভাগ। রায়ের পর ব্যারিস্টার মওদুদ জানান তিনি বাড়িটি ছাড়বেন না, এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন রায়ের পরও বাড়ি না ছাড়ার কথা বলা ধৃষ্টতামূলক। সরকারকে কোনো অধিকার দেয় না এই বাড়ির উপরে, এটা সরকার অন্যভাবে চেষ্টা করবে। আমি এখন আছি ওই বাড়িতে এবং থাকবো। আইনের অনেক দিক আছে, অনেক দিক আছে। আইন আমাকে আশ্রয় দেবে, আইন আমাকে প্রোটেকশন দেবে, আদালত আমাকে প্রোটেকশন দেবে। তার ভাই মঞ্জুর আহমেদের যেখানে কোনো টাইটেল নাই, অধিকার নাই, তার মামলা ডিসমিস হয়ে গেছে সর্বোচ্চ আদালতে, সেখানে এই বাড়িতে উনি যে থাকবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, এই কথা বলার তো আমি মনে করি এর চেয়ে বড় ধৃষ্টতার হতে পারে না। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপন জুয়েলার্সের 5টি শোরুম থেকে 13.5 মণ স্বর্ণ আনুষ্ঠানিকভাবে জব্দের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণ ও ডায়মন্ড শুল্ক আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। এ সময় শোরুমের সামনে ভিড় করতে দেখা গেছে উদ্বিগ্ন গ্রাহকদের। রোববার সকালে রাজধানীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শোরুমে অভিযানে যান শুল্ক গোয়েন্দারা। এ সময় সংশ্লিষ্টদের উপস্থিতিতে একে একে খোলা হয় সিলগালা। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে অলংকার জব্দ কার্যক্রম শুরু করে সংস্থাটি। একইভাবে রাজধানীর গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা ও মৌচাকের শোরুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা টিম অভিযান চালায়। শুল্ক গোয়েন্দারা জানান ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামের মাধ্যমে স্বর্ণগুলো বাংলাদেশ ব্যাংকে দেয়া হবে। জব্দকৃত স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কোনো বৈধ কাগজ আছে কিনা সেগুলো দেখানোর জন্য। আমরা এগুলো দেখলাম যে তাদের কাছে কোনো বৈধ কাগজ নেই। আজকে আমরা আইনানুগভাবেই আজকে আমরা জব্দ করতে আসছি এগুলো। ঠিক আছে, জব্দ করার পরে পরবর্তীতে আইনানুগভাবে বিষয়টা নিষ্পত্তি করা হবে। এদিকে মেরামত করতে দিয়ে এখনো অলংকার পাননি এমন গ্রাহকদেরও উপস্থিতি ছিল কয়েকটি শোরুমে। এ সময় তারা নিজেদের বৈধ অলংকার ফেরত পাওয়ার দাবি জানান। আমার একটা জিনিস বিক্রি করা হয়েছিল 5.5 ভরির, তো ওইখান থেকে আমাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে আর 1 লাখ টাকা দেওয়ার ডেট দেওয়া হয়েছে। তো এটা যখন এই প্রবলেম হয়, আসার পরে আমি প্রতি সপ্তাহে আসতেছি, আসার পরে বলতেছি আপনাদেরকে সামনে জানানো হবে, এভাবেই শুধু ঘুরতেছি, টেনশন করতে শেষ। কারণ আমরা একটা নিশ্চয়তার কিছুই পাচ্ছি না, না পাচ্ছি গভর্নমেন্ট থেকে, না পাচ্ছি আপন জুয়েলার্স থেকে। এর আগে গত 14 ও 15 মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের 5টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় 13.5 মণ স্বর্ণ ও 427 গ্রাম ডায়মন্ড সাময়িকভাবে জব্দ করে। এরপর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার 2 ভাইকে আত্মপক্ষ সমর্থনের জন্য শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে 3 দফায় শুনানির সুযোগ দেওয়া হলেও কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে পারেননি তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বনানীতে 2 ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা নিতে গাফিলতি ছিল কিনা ও অন্য বিষয়ে জানতে গুলশান জোনের ডিসি ও বনানী থানার ওসির সঙ্গে কথা বলেছে মানবাধিকার কমিশন গঠিত তথ্যানুসন্ধান কমিটি। তলবের প্রেক্ষিতে সকালে মানবাধিকার কমিশনে গিয়ে 2 পুলিশ কর্মকর্তা তথ্যানুসন্ধান কমিটির সঙ্গে দেখা করেন। কমিটির মুখোমুখি হয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ের জবাব দেন 2 পুলিশ কর্মকর্তা। পরে কমিটির আহ্বায়ক জানান, বনানীর হোটেল রেইনট্রি হোটেলে ঘটনার পর থেকে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনার সাথেও তাদের বক্তব্য মিলিয়ে দেখা হয়েছে বলেও জানায় তথ্যানুসন্ধান কমিটি। এসএম মোস্তাক আহমেদ খান, তিনি হচ্ছেন ডেপুটি পুলিশ কমিশনার গুলশান ডিভিশন। দ্বিতীয়জন হচ্ছেন বিএম ফরমান আলী, ওসি বনানী থানা। বনানীর এই ঘটনার পর 2জন ভিকটিম প্রথম পুলিশের কাছে রিপোর্ট করে।
সেই থেকে ঘটনার ধারাবাহিকতা, পুলিশের কাছে আসার পর তাদের মামলা নেয়া, পরবর্তীতে মিডিয়াতে অনেক বিষয় এসছে, এখানে মিডিয়ার অনেক তথ্যের সাথে তাদের কিছু কিছু বিষয় মিলিয়ে দেখা, এটি ছিল মূল বিষয় আজকে আমাদের। আরো অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু তদন্তের সাথে আমরা হয়তো এই মুহূর্তে এটা আপনাদের সামনে বলছি না। সাভারের জঙ্গি আস্তানা থেকে 27 মে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সাভার থেকে 2 জন এবং লক্ষ্মীপুর থেকে 1 জনকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান জানান, সাভারে অভিযান চালানোর আগেই আস্তানা থেকে যেসব জঙ্গি সরে পড়ে তাদের মধ্যে এই 3 জন ছিল। এছাড়া সাভারের ওই আস্তানায় 90 জেএমবির বর্তমান আমির আয়ুব বাচ্চুর স্ত্রীও ছিল, কিন্তু গ্রেফতারকৃতরা তাকে নিরাপদে সরিয়ে নেয়। পুলিশ আরও জানায়, আয়ুব বাচ্চু ছদ্মনামের এক ব্যক্তি এখন 90 জেএমবির আমির হিসেবে কাজ করছে। সে ছাত্র অবস্থা থেকেই জঙ্গিবাদের সাথে যুক্ত। বয়স 30-এর নিচে, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। 90 জেএমবির বর্তমান আমির, তার ওয়াইফ যে বাসাটিতে থাকতো, তো মনির হোসেন ওই এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়ুব বাচ্চুর স্ত্রীকে মনির হোসেন দ্রুত ওখান থেকে সরিয়ে নেয়। এই পুরো প্রক্রিয়াটার সাথে কামাল হোসেন সহযোগী হিসাবে কাজ করে। এদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে মনির হোসেন এবং তৌহিদুল ইসলাম তুহিন দুইজনই পেশায় ড্রাইভার, গাড়ি চালক, এবং কামাল হোসেন ওই এলাকায় ফিটকারির ব্যবসার আড়ালেই এই 90 জেএমবির কার্যক্রমের সাথে জড়িত ছিল। রাজধানীর পল্টন এলাকা থেকে অজ্ঞান পার্টির 11 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া আলাদা আরও 2টি অভিযানে গুলশান থেকে প্রতারক চক্রের 2 সদস্য এবং বিভিন্ন জায়গা থেকে 3 ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্যরা রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে কৌশলে সাধারণ যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত। এছাড়া ভুয়া ডিবি ও প্রতারক চক্রের সদস্যরা পুলিশ পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজি করত। এমনকি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল করার সঙ্গেও জড়িত ছিল তারা। পুলিশ ক্লিয়ারেন্স ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে এদের কেনাকাটা। বিপণী বিতানগুলোতে মেয়েদের পোশাকের পাশাপাশি ছেলেরাও ভিড় করছেন পাঞ্জাবি সহ অন্য পোশাকের দোকানগুলোতে। গরমকাল, তাই সুতি ও হালকা রঙের পাঞ্জাবি বেছে নিচ্ছেন তারা। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ছেলেদের পোশাকের খবর জানাচ্ছেন তোহা খান তামিম। বাঙালি পুরুষ কিংবা উৎসবে বাঙালি, ঈদ থেকে পূজা, বর্ষবরণ থেকে জাতীয় উৎসব, সবখানেই পাঞ্জাবির কদর। তাই তো ঈদের কেনাকাটায় একটি পাঞ্জাবি বাঙালি পুরুষের পছন্দের শীর্ষে। এবার ঈদে ফ্যাশন হাউসগুলো ভিন্ন ডিজাইন আর রঙের ব্যবহারে মাথায় রেখেছেন গ্রীষ্ম আর বর্ষাকালকে। সাদা নীলের পাশাপাশি প্রাধান্য পেয়েছে হালকা রং। গরমের কথা বিবেচনা করে বেছে নেওয়া হয়েছে সুতি কাপড়কে। পাঞ্জাবির ডিজাইনে স্থান পেয়েছে মোঘল আমলের স্থাপত্যের নিদর্শন, মসজিদ, মিনার। এছাড়া ব্লক প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, শেরওয়ানি কাট ছাড়াও আছে হাতের কাজ। পরিবারের বড় থেকে ছোট সদস্যের সবার জন্যই পাঞ্জাবি এনেছেন দোকানিরা। যে কোনো অকেশনে মেয়েরা যেমন শাড়ি, ছেলেরা এরকম পাঞ্জাবি পছন্দ করে। ঈদের মতো একটা ফেস্টিভ্যালে কেনার জন্য পুরুষ হিসেবে, ছেলে হিসেবে পাঞ্জাবিটা প্রেফার করি। আমি টপস কিনেছি, আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছি। ছেলে, বাবা, মেয়ে, ওয়াইফ সবাই মিলে সুন্দর একটা ড্রেসিং, সুন্দর একটা ম্যাচিং। পাঞ্জাবি ছাড়াও চাহিদা রয়েছে জিন্সের প্যান্ট, টি শার্ট, ফতুয়া কিংবা কুর্তার মতো পোশাকের। বিক্রেতারা বলছেন, সাধ্যের মধ্যে ভালো মানের পোশাকে সবার ঈদ উদযাপন আনন্দদায়ক করতে ঈদ আয়োজন এনেছেন তারা। মোগলের স্থাপত্যকে উপরে করে আমাদের প্রোডাক্টগুলো করা হলো। ঈদের বাজার জমে উঠেছে, বেচাকেনা শুরু হয়ে গেছে। সব ওকেশনে যেহেতু পাঞ্জাবি পরা হয়, তাই এবার ঈদের ট্রাই করলাম একটু কুর্তা। হাতের কাজের করা কুর্তাটা বেশি প্রেফার করা হচ্ছে। এবারের ঈদে পছন্দসই একটি পাঞ্জাবি কিনতে ক্রেতাদের গুনতে হবে 1500 থেকে 3500 টাকা পর্যন্ত। আর জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে 1000 থেকে 2500 টাকার মধ্যে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। ঈদ কেনাকাটার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন। স্বপ্না, রমজানের প্রথম 10 দিনের শেষ ভাগে আমরা এসে পৌঁছেছি, অথচ এখনো রাজধানীতে যে বেচা কেনা, মার্কেটগুলোতে যে ঈদের কেনাকাটা, সেই ঈদের কেনাকাটা কিন্তু জমে ওঠেনি একেবারেই। বলা চলে যে খুব ধীর গতিতে চলছে বেচা কেনা। আর এখন দুপুর বেলায় তো আসলে পুরো মার্কেট, আমরা এখন রাজধানীর ধানমন্ডিতে একটি অভিজাত মার্কেটে রয়েছে এবং যেমনটা দেখছি যে এই মার্কেটে কিন্তু পুরো মার্কেটই ফাঁকাই বলা চলে এক অর্থে। তারপরেও আমরা এখানে এসে কিছু বিক্রেতা বা যে ক্রেতারা আসছেন কয়েকজন, তাদের সঙ্গে কথা বলছি। তারা যেমনটা বলছেন যে তারা ঈদকে সামনে রেখে কিন্তু ইতোমধ্যেই তাদের যে সংগ্রহ, সেই সংগ্রহ তারা সম্পন্ন করেছেন। যে ধরনের কালেকশন এবার তারা রেখেছেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের। তবে আমরা মার্কেটগুলো ঘুরে যেমনটা দেখছি যে বিদেশি সংগ্রহের মাত্রাটাই দেশির তুলনায় অনেক 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 গুণ বেশি। যেমন আমরা এখন একটি মার্কেটে এসেছি, যে দোকানটিতে আমরা ঢুকেছি সেই দোকানের বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন ভাই আমাদেরকে যে আপনার দোকানের সংগ্রহ কি কি রয়েছে? এখানে আছে আপনার ইন্ডিয়ান জর্জেট, কাতান, তারপরে সুতি, কামিজ, ফ্রক, ঘের, তারপরে ফ্লোর টাচ, এগুলো আর কি। দেশি না বিদেশি, কোন ধরনের পোশাকের সংগ্রহ বেশি? সব আমাদের এখানে যা আছে সব ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আসলে এগুলো কি ইন্ডিয়া থেকেই নিয়ে আসা নাকি বাংলাদেশে তৈরি করে ইন্ডিয়ার নামকরণ করা হয়েছে? না না, এগুলো ইন্ডিয়া থেকে আসা, সব ইন্ডিয়া থেকে আসা। সবই ইন্ডিয়া থেকে আসা। বিভিন্ন সিনেমার নামে নামকরণ বা বিভিন্ন ধরনের যে ফিল্ম স্টার থাকে তাদের নামে নামকরণ করা হয়েছে কি? কিছু আছে, আবার কিছু এমনি ব্র্যান্ডের আছে, যেমন বিভিন্ন ব্র্যান্ডের আছে, রিবা আছে, গঙ্গা আছে, অনেক ব্র্যান্ড আছে ওই নামে আর কি। বেচাকেনা কেমন দেখছেন এখনো? বেচা কিনা এখন তেমন একটা লাগে নেই, ভালো না। কাস্টমার টুকটাক আসতেছে, দেখি কি হয়। কবে থেকে বাড়তে পারে ধারণা কেমন? আপনার 15-20 রোজা থেকে বাড়তে পারে আর কি। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখনো বিকিকিনি আসলে জমে ওঠেনি। এই বিকিকিনি জমে উঠবে 15-20 রোজা বা 15 রমজানের পর থেকে। তো আসলে আশপাশে আমরা আরো অনেকগুলো দোকান ঘুরেছি। আমরা নারীদের পোশাক যে দোকানে রয়েছে সেই দোকানে গিয়েছিলাম। পাশেই এই সরাসরি সম্প্রচার শুরুর আগে আমরা একটি পাঞ্জাবির দোকানেও গিয়েছিলাম। সেখানে যে যেমনটা দেখেছি যে পাঞ্জাবির দোকানেও মোটামুটি একেবারে ফাঁকাই রয়েছে, এখনো ক্রেতা শূন্যই বলা চলে পুরো মার্কেটটি। তো এই ছিল আমার কাছে স্বপ্ন এখন পর্যন্ত সর্বশেষ। দর্শক, ঈদ কেনাকাটার খবরাখবর জানাতে রাজধানীর ধানমন্ডির একটি শপিং মল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার কামরুজ্জামান। পুরনো ঢাকার ছোট আয়তনের প্লটগুলোকে সমন্বয় করার পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে মামলা ও অংশীদারিত্বের জটিলতার কারণে এর বাস্তবায়ন অনেকটাই কঠিন হবে বলে মন্তব্য স্থানীয় বাসিন্দাদের। নগরবিদদের পরামর্শ, অংশীদারিত্ব ও ভূমির সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনগণের আস্থা অর্জনকে গুরুত্ব দিয়ে কাজ করলে সফলতা সম্ভব। রাজক জানায়, বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। হাবিবুর রহমান উজ্জ্বলের ক্যামেরায় মিজানুর রহমান কবিরের রিপোর্ট। 57টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বড় এক অংশ পুরনো ঢাকা। এসব এলাকার মূল সমস্যা জমি বা বাড়িতে অতিরিক্ত অংশীদারিত্ব। মালিকরা অনেকেই ব্যক্তি উদ্যোগে ভবন তৈরি করেন। স্থানীয়রা বলছেন, অনেকে আবাসন প্রতিষ্ঠান দিয়ে নির্মাণ করালেও সেখানে রাস্তাঘাট বড় হওয়া বা অন্যান্য নাগরিক সুবিধার তেমন পরিবর্তন চোখে পড়ে না। এই 7 ছটাক জমির মধ্যে 8 জানুয়ারি এসেছে, আধা কাঠা পেয়েছে, আধা কাঠা বানিয়ে দিচ্ছে। চিন্তা করে আমার আধা কাঠাতে আমি যতদিন বাঁচি এমবে চলে যাই। 6 ইঞ্চি জায়গা আছে, 6 ইঞ্চি জায়গা নিয়েও মামলা চলছে। এতগুলো ছোট ছোট বাড়িকে একসাথে আনা, এটা একটু দুরূহ ব্যাপারই। রাজনীতি করতে চায়, আমাদেরকে যদি সুযোগ সুবিধা দিয়ে থাকে, যদি আমাদের তাদের সাথে কথা অ্যাডজাস্ট হয়, তাহলে আমরা অ্যাকসেপ্ট করব। জনগণ ও নগরবিদরা মনে করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নেয়া প্লট একত্রীকরণ ও বিন্যাসের উদ্যোগ বাস্তবায়নে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থারও এগিয়ে আসা প্রয়োজন। ক্রিয়া পদ্ধতি এগুলো আছে, সেগুলো যদি সঠিকভাবে মানা যায়, সিঙ্গাপুর যেরকম মেনেছে, তাহলে এটা সম্ভব। কিন্তু কাজটা খুব কঠিন। রাজুকের পক্ষে সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন থাকবে। ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে সমস্যা চিহ্নিত করা, সমাধানের পদ্ধতি এবং প্রাথমিক মতামত নেওয়ার কাজ চলছে। পরবর্তী পর্যায়ে ছোট প্লট চিহ্নিত করা ও মালিকদের সঙ্গে আলোচনার কথা জানান সংশ্লিষ্টরা। লেন্দি প্রসেস, এটাকে 2, 4, 5, 7, 10 বছরও লেগে যেতে পারে। তখন এই লোকগুলোকে পুনর্বাসন কোথায় করবে, জীবনযাপন ব্যবস্থাটা কি হবে, এইটা আমি বলেছিলাম। তো ওনারা বললো যে এটা হয়তো আমরা একটা ডিসিশন নিব, নিয়ে হয়তো আমরা এটাকে
মতো আগাবো আর কি। ট্যাব যে আমরা করছি সেখানে আমাদের যে লোকাল কমিউনিটির সাথে যখন আমরা মত বিনিময় করছি সেখানে এই ব্যাপারে কিন্তু তারা বেশ উৎসাহ দেখিয়েছেন আর কি, যে অনেকে যে এবার একটা পাইলট প্রজেক্ট নিলে তারা এগিয়ে আসবেন। তো আমরা এটা চিন্তা ভাবনা করছি আর কি। পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দিয়ে বাকি অংশে পরিকল্পিত নির্মাণের পরামর্শ নগরবিদদের। এ কাজে রাজুকের তেমন অভিজ্ঞতা না থাকায় জনগণের আস্থা অর্জন অনেক কঠিন হবে বলেও মনে করেন তারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। হোল্ডিং ট্যাক্স কমানো সহ 4 দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সকালে নগরের নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে সিটি কর্পোরেশন চত্বরের সামনে অবস্থান নেন তারা। এ সময় বক্তারা ঐতিহ্যবাহী সোনাদিঘি দখলমুক্ত করা এবং সিটি কর্পোরেশনের আওতায় নির্মাণাধীন বাণিজ্যিক ভবন দ্রুত ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের দাবি জানান। পরে নগর ভবনের প্রধান ফটক ঘেরাও করেন তারা। দারচিনি প্লাজা, স্বপ্নচূড়া এবং মুড়ি মার্কেট, এগুলো যাতে আসল ব্যবসায়ীদের হাতে, তারা দীর্ঘদিন ধরে এখানে বিনিয়োগ করার পরেও এখনো পর্যন্ত তাদের দোকান বরাদ্দ পায়নি। অনেক ব্যবসায়িক এখন পথে বসে গেছে। আমরা চাই মানবিক দিক থেকে এই সিটি কর্পোরেশন অবশ্যই এই প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করে বা মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করুক। রাস্তাঘাটে চালকদের ট্রাফিক আইন মানতে যারা বাধ্য করেন সেই ট্রাফিক পুলিশরাই প্রতিনিয়ত ট্রাফিক আইন লঙ্ঘন করে চলেছেন। উল্টো পাশ দিয়ে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর পাশাপাশি অধিকাংশ ট্রাফিক সার্জেন্ট ও পুলিশের যানবাহনের নেই কোনো বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স। ট্রাফিক আইন লঙ্ঘনে কাউকেই ছাড় দেয়া হয় না দাবি ট্রাফিক বিভাগের। শফিকুল ইসলাম রুবেলের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাস্তাঘাটে ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করেন ট্রাফিক পুলিশ। উল্টো পথে গাড়ি চালানো, গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রায়ই মামলার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু এই ট্রাফিক সার্জেন্টরাই রাস্তা দিয়ে যখন বীর দর্পে হেলমেট ছাড়া উল্টো পথে মোটরসাইকেল চালান, তখন কি আইনের লঙ্ঘন হয় না? রাজধানীর ব্যস্ত সড়কগুলিতে অনেক ট্রাফিক পুলিশ ও সার্জেন্টকে দেখা যায় এই রূপে। একে তো মাথায় হেলমেট নেই, তারপর আবার নিজের ব্যক্তিগত গাড়ির নেই কোনো কাগজপত্র, দেখাতে পারেননি নিজের ড্রাইভিং লাইসেন্স। আপনার তো হেলমেট পরার কথা। গরম লাগতেছে তো বাইক স্টার্ট বন্ধ করে রাখছি, হেলমেটও খুলে রাখছি, বাইক চালানোর আগেই করবো। গাড়ি কাগজপত্র রাখেন, একটু দেখান তো বের করে। আমি তো পড়লাম আর এক বিপদ। না বিপদ না, কিছু না, সমস্যা নাই। ক্যামেরা ট্যামেরা এইভাবে আছে, এক জায়গা যাচ্ছে, আমার নিজেরই একটা ঝামেলার ভিতরে আছে। আইন সবার জন্য সমান, এই আপ্তবাক্যের বাস্তবায়ন করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। আইন সবার জন্য সমান, এটাকেই বুঝাইতে হবে এবং এটাকেই দৃষ্টান্তমূলক একটা শাস্তি যদি হয়ে যায়, আমার মনে হয় এটাই বেটার। প্রতিদিন ট্রাফিক আইন বাস্তবায়নে যারা রাস্তাঘাটে কাজ করেন তারাই ট্রাফিক আইনে লঙ্ঘন করছেন অহরহ। আইনজ্ঞরা বলছেন 1861 সালে পুলিশ আইনের সংশোধন ও জবাবদিহিতার আওতায় না আনতে পারলে সেবামূলক এই প্রতিষ্ঠানটি রূপ নেবে ক্ষমতাধর প্রতিষ্ঠানে। ট্রাফিক আইন লঙ্ঘনে পুলিশ, সার্জেন্ট বা আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ছাড় দেওয়া হয় না বলে দাবি কর্তৃপক্ষের। যদি আইন শৃঙ্খলা বাহিনী কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে কিন্তু আইন প্রয়োগ করা হচ্ছে, নিব তা না। কিন্তু আমরা কিন্তু অলরেডি কেউ যদি উল্টা পথে আসে কোনো মোটরসাইকেল নিয়ে, উল্টা পথে কোনো পুলিশের গাড়ি নিয়ে আসলে কিন্তু আমাদের ব্যবস্থা নিচ্ছি। আইন লঙ্ঘনে কি পরিমাণ মামলা বা ব্যবস্থা নেওয়া হয়েছে তা বলতে পারেনি ট্রাফিক বিভাগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাজ্যে আবারও সন্ত্রাসী হামলা। লন্ডন ব্রিজ ও পাশের বাজারে গাড়ি চাপা ও ছুরিকাঘাতে 7 জন নিহত, আহত অর্ধশত। পুলিশের গুলিতে 3 হামলাকারী নিহত। রাঙামাটির লংগদুতে আদিবাসীদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আরও 3 জন গ্রেফতার। হামলার প্রতিবাদে রাজধানীতে নাগরিক সমাবেশ। বৈধ কাগজপত্র না থাকায় আপন জুয়েলার্সের 13.5 মণ স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর। উদ্বিগ্ন গ্রাহকদের শোরুমের সামনে ভিড়। গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদকে। বাড়ি ছাড়ার রায়ের বিরুদ্ধে রিভিউ খারিজ, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।